থামিয়ে জনতার আক্রোশ থেকে রক্ষা পেতে চেয়েছেন। বড় বড় ডাক সাইটে নেতা গর্তে ঢুকে পড়েছেন। আওয়ামী লীগের শতভাগ নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন। জনরোষ থেকে রক্ষা পাওয়ার জন্য বাজার হাট ও লোকালয়ে আসছেন না। এই যখন মাসখানেক ধরে আওয়ামী লীগের অবস্থা, তখন গোপালগঞ্জের খবর কি? ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতা বিদেশ চলে গেছেন। বিদেশে অনেকে নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ ভাড়া বাড়িতে অবস্থান করছেন, কেউ পালিয়ে বেড়াচ্ছেন। যারা ধরা দিয়েছেন তাদেরকে জেলে যেতে হচ্ছে। ভারতের দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও শামীম ওসমান, ৩ নেতা ৩ দেশে অবস্থান করছেন। এটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে। ৬ অগাস্ট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ গ্রেপ্তার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এর কয়েকদিন পর জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করে পুলিশ। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের হদিস পাওয়া যায়নি। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন, ডক্টর হাসান মাহমুদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে তিনি কোথায় আছেন সে বিষয় নিয়ে চলছে আলোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজের বাড়িতেই আছেন। দুবাই হয়ে জার্মানিতে যান তিনি। জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি ডক্টর হাসান মাহমুদকে ডসেলড্রপ বিমানবন্দর থেকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন। মোবারক আলী ভূঁইয়া বকুল জানান, গত ২৬ অগস্ট বিকেল ২:৩০টায় জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে পৌঁছেন তিনি। সেখান থেকে সড়ক পথে বেলজিয়ামের নিজ বাড়িতে যান। বকুল গণমাধ্যমকে বলেন, তিনি এখানে আছেন এবং সেফ আছেন, এইটুকুই আর কি। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গত ৫ অগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল সমালোচনা, আলোচনা। এরই মধ্যে দেখা মিলল সাবেক এ সংসদ সদস্যের। শুক্রবার ৬ সেপ্টেম্বর রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবি তুলেছেন তিনি। ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন। পোস্টে আকাশ লিখেছেন, শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা আমার সামনে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন। ভালো মন্দ কিছু জিজ্ঞেস করব কিনা ভাবছি, আবার কবে দেখা হয় না হয় কে জানে। আকাশ হক গণমাধ্যমটিকে জানান, রাতে তিনি দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন বলে জানান। রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? জানা গেছে, শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কম কথা বলতে দেখা যায় তাকে। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কম কথা বলতে দেখা যায় তাকে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করতে চলেছে বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানের পর গত ৫ অগাস্ট ঢাকা থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাসিনাকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। জুলাই ও আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় গণহত্যার জন্য হাসিনাকে বিচারের আওতায় আনার প্রস্তুতি শুরু হয়েছে। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য ঢাকার আইসিটিতে আবেদন করা হবে। ঢাকায় আইসিটি প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে তাজুল ইসলামকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কাজ শুরু করার সঙ্গে সঙ্গে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে একটি আবেদন করব, যাতে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নথি, তথ্য ও প্রমাণগুলো সারা দেশ থেকে সংগ্রহ করা হবে এবং সেগুলোকে সংকলন, পরীক্ষা ও ট্রাইব্যুনালের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, যা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিশাল কাজ। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের মতে, হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ফলে ১,০০০-এরও বেশি লোক মারা গেছেন এবং শতাধিক আহত হয়েছেন। শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ অগাস্টের শেখ হাসিনা ক্ষমতার লোভে সুস্পষ্ট গণহত্যা চালিয়েছে মাসুদ সাঈদী। এরপরে দেখবেন, সমবায় ব্যাংকের ১২,০০০ ভরি সোনার হদিস নেই, এলজিআরডি উপদেষ্টা। তারপরে দেখবেন, সাম্রাজ্যের পতনের পর পালিয়ে বাঁচলেন ২ হাজারি। আরও দেখবেন, সাংবাদিক দম্পতি সাগররণী হত্যা মামলায় লড়বেন শিশির মনির। সবশেষে দেখবেন, কর্মস্থলে যোগ না দেয়া পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু। এখন বিস্তারিত। পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার জুলুমের প্রতিবাদে গত জুলাই মাসে ছাত্ররা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নেমে এসেছিল। সাবেক প্রধানমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্র আন্দোলন দমনের অপচেষ্টা করেছিল। সকল জুলুম নির্যাতনের প্রতিবাদে মা তার ১.৫ মাসের শিশুকে কোলে নিয়ে রাস্তায় নেমে আসে। শিশু থেকে শুরু করে ৯০ বছরের বয়স্ক মানুষও ছাত্রদের আন্দোলনে সামিল হন। তিনি বলেন, হাজারো ছাত্র জনতার প্রাণ বিসর্জনের মাধ্যমে দেশের ঐতিহাসিক পরিবর্তন ঘটে। গণ অভ্যুত্থান পরবর্তী স্বাধীন বাংলাদেশে আমরা ওইসব শহীদদের স্মরণ করছি, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা শান্তি স্বস্তির পরিবেশে বসবাস করতে পারছি। তারা জাতিকে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। যারা আন্দোলনে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহ তাআলা তাদের পরিবারগুলোকে এই শোক বহন করার তৌফিক দান করুন। তাদের উত্তম সবর করার তৌফিক দান করুন। যারা আহত হয়েছেন তাদের আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। প্রধান বক্তা মাসুদ সাঈদী বলেন, খুনি হাসিনা ক্ষমতার লোভে জেদের বশবর্তী হয়ে সুস্পষ্ট গণহত্যা চালিয়েছে। সরকার শুধু স্থলভাগেই নয়, আকাশ থেকে গুলি চালিয়ে নিজ দেশের নাগরিকদের হত্যা করেছে। স্বাধীন দেশে পরিচালিত এই গণহত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই, খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। যিনি সুনির্দিষ্ট অপরাধ করেছেন তার বিরুদ্ধে মামলা করতে হবে এবং তাকে শাস্তি পেতে হবে। গণহত্যার বিচার করতে হবে এবং গত ১৫.৫ বছরে যেসব অপরাধ করা হয়েছে তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। মাসুদ সাঈদী আরও বলেন, দেশটা আমাদের সবার। ছাত্রদের আন্দোলনে আপামর জনতা অংশ নিয়েছে। এই আন্দোলনের সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ শরিক হয়েছে। প্রবাসী ভাইরাও দেশবাসীর সঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করেছে। আন্দোলন করতে গিয়ে তারা নিগৃহের শিকার হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতিকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। খুনি হাসিনা অসংখ্য মায়ের কোল খালি করে দিয়ে ভারতে পালিয়ে গেছে। এখন গণবিপ্লব উত্তর এই দেশকে নতুন করে সাজাতে হবে। এখন এই দেশকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে ভারতে রয়েছেন তিনি। সেখানে বসেই দেশ নিয়ে মন্তব্য করতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রীকে। ভারতে বসে হাসিনা দেশ নিয়ে মন্তব্য করায় দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ভারতের রণকৌশলগত বিশেষজ্ঞ মহলের বরাত দিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আঞ্চলিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্য, হাসিনা ছাড়া বাংলাদেশের সমস্তটাই ইসলামী রাজনৈতিক শক্তি, এমন ভাবনা ছাড়তে হবে ভারতকে। এ বিষয়ে আনন্দবাজার নয়াদিল্লির রণকৌশলগত বিশেষজ্ঞ মহলের বক্তব্য তুলে ধরেছে প্রতিবেদনে। বিশেষজ্ঞ মহলের বক্তব্য, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কাজকর্মে যে নকশা ফুটে উঠেছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ মৌলবাদীদের নতুন স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। তাদের কথায় অন্তর্বর্তী সরকারের চলতি পদক্ষেপগুলি শুধু বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রাণই বিপন্ন করছে না, বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তাকেও বিপদের মুখে ফেলছে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও
নিরাপত্তার প্রশ্নে একটি বড় চ্যালেঞ্জ। পাকিস্তানের চারপাশের দেশগুলি যেভাবে তাদের সন্ত্রাসের কারখানা নিয়ে উদ্বিগ্ন, এক্ষেত্রেও পরিস্থিতি সেই দিকে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পরে 1 মাস হতে চলেছে। পরিস্থিতি স্বাভাবিক করার, আইনশৃঙ্খলা ঠিক জায়গায় আনা, বাণিজ্যিক ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করা প্রয়োজন, কিন্তু তারা ব্যস্ত আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের খুঁজে বের করতে। বিশেষজ্ঞদের মত, আন্তর্জাতিক স্তরে আস্থা ফিরে পাওয়ার জন্য শিল্প, বাণিজ্য, অর্থনীতি নিয়ে একটি নির্ভরযোগ্য পাকাপোক্ত নীতি নিতে হবে এই সরকারকে। স্পষ্ট বিদেশ নীতি তৈরি করে তা জানাতে হবে, কারণ অনেক বিদেশি রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে রয়েছে বাংলাদেশের সঙ্গে। দ্বিপক্ষীয় বাণিজ্যের ভারতের ওপর নির্ভরশীল ঢাকা। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, অন্তর্বর্তী সরকারের উচিত নিজের দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে অবিলম্বে নয়াদিল্লির সঙ্গে কথোপকথন শুরু করা। প্রতিবেদনে টানা হয় শ্রীলঙ্কার প্রসঙ্গ। বলা হয়েছে, শ্রীলঙ্কাও এই ধরনের সংকটে পড়েছিল এবং দিল্লির পাশে থাকা তখনও কলম্বোর জন্য অত্যাবশ্যক ছিল। ভারতের সর্বাগ্রে এবং একমাত্র দেশ হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কার দিকে। ভারতের প্রতি লক্ষ্যহীন ক্রোধ এবং অন্যায় বিরোধিতা করে গেলে তা ভারত বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ককেই দুর্বল করবে। বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য এই নীতি ভালো নয়। বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার জন্য অন্তর্বর্তী সরকারের সমাজের সব রাজনৈতিক এবং ধর্মীয় সম্প্রদায়কে সরকার ও প্রশাসনের অংশ করা উচিত বলেও উল্লেখ করেছে প্রতিবেদনটি। ধর্মীয় সম্প্রদায়কে সরকার ও প্রশাসনের অংশ করা উচিত বলেও উল্লেখ করেছে প্রতিবেদনটি। দীর্ঘদিন ক্ষমতায়